শোনো না গো, আমাদের পশুডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইয়ানা আপি, রিফাত দাভাই চলে এসেছে। কথাটি কর্ণঘাত হতে এই নভেম্বর মাসের হালকা ঠান্ডার মধ্যেও শরীরে পুলক লাগে ইয়ানার। রক্ত হিম হয়ে গেল 4টা বছর পর আবার তার দেখা মিলবে কথাটি ভাবতে জোরে হাত পা চেপে ধরে রেলিংয়ে বুকের ভেতর হাওয়া উথাল পাথাল ঢেউ খেলানো অনুভূতির সাগরে ডুবে যাচ্ছে সে। শরীরে কেমন অবশ ভাব স্পষ্ট হয়ে উঠেছে। ঘন প্রশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে রইল। অর্ধ চাঁদেরও এত জ্যোৎস্না হয়? আচ্ছা, তারাগুলি এরকম মিটমিট করে জ্বলে কেন? মেঘ কেন ছুঁয়ে দেখা যায় না? নিজের মনে জাগ্রত হওয়া এই উদ্ভট প্রশ্নের জবাবে শুধুমাত্র ঠোঁট বাঁকালো ইয়ানা। যবে থেকে শুনেছে রিফাত ইন্ডিয়া ব্যাক করেছে, তবে থেকে ইনায়া এমন উদ্ভট কল্পনার শিকার হয়েছে। আর আজ তো সেই কাঙ্ক্ষিত মানুষটা চলে এসেছে। একই বাড়িতে সে কতদিন নিজেকে সরিয়ে রাখবে, পালিয়ে বেড়াবে। নিজেকে ঠিক রাখতে চোখে মুখে হালকা হাত বুলিয়ে গায়ের জড়ানো পাতলা চাদরটা সামান্য একটু টেনে টুনে নিল। ইয়ানার এই অস্বাভাবিকভাবে বুকের ধুকপুকুনি কেউ শুনতে পেল না। শুধু তার এই অবস্থার সাক্ষী হয়ে রইল আকাশের সেই অর্ধচন্দ্র। হঠাৎ গলা কেমন শুকিয়ে আসছে। কিছুক্ষণ আগেই পানিতে ভিজিয়ে রাখা গলা শুকিয়ে আসতে বিরক্ত হলো ইয়ানা। বেলকুনি ত্যাগ করলো না, বরং হালকা জোর আওয়াজে বলল, আলো, বিছানার পাশে টেবিল থেকে পানির বোতলটা নিয়ে আয় তো। ইয়ানার আওয়াজ কানে আসতেই আলু নামে সম্বোধন করা মেয়েটা চমকে উঠল, কারণ সে এতক্ষণ তার ইয়ানা আপির গতিবিধি লক্ষ্য করতে ব্যস্ত ছিল। কেন জানি সত্য 16 বছরে পদার্পণ করা মেয়েটার মনে হচ্ছে তার ইয়ানা আপি রিফাত দাদা ভাইয়ের নাম শোনার পর থেকে কেমন যেন আজব আচরণ করছে। টেবিলের ওপর থেকে বোতল নিয়ে তার ইয়ানা আপির পাশে দাঁড়ালো। পানির বোতল নিয়ে ইয়ানার পাশে রাখা চেয়ারে বসে প্রথমে 3 ঢোকে, তারপর এক নিঃশ্বাসে হাফ বোতল পানি সপাট করে ফেলল। এরই মধ্যে ইয়ানা শুনতে পেল তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির অভিমানী কণ্ঠ, আমার নাম আলিয়া আপি। আমি কতবার তোমায় বলেছি আমাকে আলু বলে ডাকবে না, সবাই মজা করে তো। ইয়ানা হাসলে এক গালে টোল পড়ে মেয়েটা। আলিয়ার হাত ধরে সামনে দাঁড় করায়। মেয়েটার লম্বা সিল্কি চুল ঠিক করে দিতে দিতে বলল, আলুতে কি খারাপ? সমস্ত সবজির সাথে নিজেকে কেমন মিশিয়ে নেয় জানিস না? তেমন তুইও সব মানুষের সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মিশিয়ে নিতে পারিস। আলিয়া ঠোঁট উল্টে বলল, ধুর, এটাও কোনো লজিক হলো? ইয়ানা ঠোঁট বেঁকিয়ে ফ্রিউ নাচিয়ে বলল, জানি না, কিন্তু তুই হাজার বললেও আমি তোকে আলু বলেই ডাকবো, তোর বাচ্চা কাচ্চাদের সামনেও। কাচারে বলেই ইয়ানা ফিক করেই হেসে দিল, সাথে আলিয়াও। দুজনে অনেক হাসাহাসির পর আলিয়ার কপালে হাত রেখে জিভ কাটল। ইয়ানার দিকে তাকিয়ে বলল, ধুর আপি, আমি তোমায় ডাকতে এসেছিলাম সেটা তো ভুলেই গেছি। চলো চলো নিচে, রিফাত ভাই সেই কখন এসেছে। দাদু বলেছে তোমায় যেন সঙ্গে করে নিয়ে আসি। ইয়ানার বুকের মধ্যে থক করে উঠল। সে কিছুতেই নিচে যাবে না। নিচে গেলে সে 100% অজ্ঞান হয়ে যাবে, তাই কোনোভাবে নিচে যাওয়া যাবে না। কিন্তু আলিয়া নাছোড় বান্দা, দাদুর কথা সে অক্ষরে অক্ষরে পালন করে সর্বদা। ইয়ানা হঠাৎ নিজের পেট চেপে ধরল, যথাসম্ভব নিজের হলদেটে ফসা মুখশ্রীতে ব্যথার্থ ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আলু, আমার ভীষণ পেট ব্যথা করছে, আমি এখন নিচে যেতে পারবো না, বিশ্রামের দরকার আমার। বলে দ্রুত গতিতে হেঁটে বিছানা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। ইয়ানা এদিকে করে তাকিয়ে আছে আলিয়া। এতক্ষণ তো তার আপি একদম ঠিক ছিল, হঠাৎ পেটে ব্যথা হলো কি করে? কিন্তু ওই আলিয়া তো নাছোড় বান্দা। রুমে গিয়ে ইয়ানার হাত ধরে টেনে বলতে লাগলো, চলো না আপি, তুমি না গেলে দাদু আমায় বকবে, প্লিজ চলো। ইয়ানা চাদর হালকা সরিয়ে মুখ বের করে বলল, আলু, আমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে,
আমার রেস্টের দরকার। এইরকম অদ্ভুত রোগের কথা শুনে আলেয়া ইয়ানার হাত দ্রুত ছেড়ে দেয়। আপির এরকম অসুস্থতার কথা ভেবে আলেয়া হাল ছেড়ে বেরিয়ে যায় রুম থেকে। এইদিকে ইয়ানা হাঁপ ছেড়ে বাজল। চাদর ছেড়ে উঠে দরজা লক করে দিল সে। আজ আর বাইরে যাবে না কোনো পক্ষেই। রাতে না খেয়ে থাকবে তাও ভালো, কিন্তু নিচে যাবে না। আবার নিজের শরীর বিছানায় বিছিয়ে দিল। চোখ বন্ধ করতে কিছু পুরনো স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। সেই দিন যেদিন রিফাত ভাইয়ের সাথে সে বিয়ে নামক পবিত্র সম্পর্কে লিপ্ত হয়েছিল। শরীর কেঁপে উঠল মুহূর্তে। চোখ খুলে বিছানা থেকে ধরফর করে উঠে বসল। বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। চোখে নোনা জল জমাট বেঁধেছে। বিধাতার এই বিধানের মুখোমুখি হবে সে কিভাবে? কপালে ভাঁজ ফেলে চোখ খিচে বন্ধ করতে গড়িয়ে পড়ল সেই কলঙ্কিত বাড়িবৃন্দ। আচ্ছা, মানুষটা তাকে দেখে কেমন ব্যবহার করবে? 4 বছরে নিশ্চয়ই অনেক বদলে গেছে। সেই গম্ভীর ভাব এখনো কি বিদ্যমান? কেমন দেখতে হয়েছে? আগে যেমন সুন্দর ছিল তেমনি আছে, নাকি বিদেশের হাওয়া বাতাস ওনাকে আরো অনেক সুন্দর করে তুলেছে? এরকম হাজারো ভাবনা চিন্তা করতে করতে উঠে এসে আবার বারান্দা দাঁড়ালো। মন খারাপের সময় ইয়ানার প্রিয় জায়গা এই বেলকনি, না হলে ছাদ। এখন বাইরে যাওয়া যাবে না, তাই বেলকনি দিয়েই কাজ চালাতে হবে। আলিয়াকে একা হেলে দুলে নিচে নামতে দেখে ইব্রাহিম সাহেব ফরাট কণ্ঠে বলেন, এই হালিমা, তোমাকে না বললাম ইয়ানাকে সাথে করে আনতে? আলিয়া চোখ মুখ বাঁকিয়ে সিঁড়িতে থপথপ করে পা ফেলে নামতে নামতে বলল, দাদু, ওটা হালিমা না আলেয়া। আমার নামটাতে কি বোমা ফিট করা যে ঠিকঠাক ভাবে উচ্চারণ করলে ফেটে যাবে? ও এ কই মর্জিনা, ইয়ানা কোথায়? আলিয়া আবারও বিরক্তি নিঃশ্বাস ফেলল। সে জানে হাজার বললেও দাদু তার নাম উল্টা পাল্টা ডাকবেই, তাই নিজের বুকের মধ্যে ফু দিয়ে বলল, আপির নাকি কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে, তাই শুয়ে আছে। বলল তাকে ডিস্টার্ব করতে না। সবে মাত্র রিফাত তার ক্লান্ত শরীর নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারের ওপর এলিয়ে দিয়ে গ্লাস থেকে পানি মুখে দিয়েছিল। ঠিক তখনই আলিয়ার কথা শুনে বিষম খেয়ে কাশতে আরম্ভ করল। বিলেত ফেরত ডক্টর সে, হার্ট সার্জন, কিন্তু সে নিজের মেডিকেল স্টুডেন্ট থেকে আর প্রতিষ্ঠিত ডক্টর হয়েও ওঠার এই লং জার্নির মধ্যে ওরকম বিচ্ছিরি রোগের নাম শুনিনি। ফর্সা মুখখানা মুহূর্তে লাল হয়ে গেছে রিফাতের। গোল ফ্রেমের চশমাটা টেবিলে খুলে রাখলো। রিফাতের কাশির শব্দে রান্নাঘর থেকে ছুটে এলেন মিসেস আসফিয়া। সাথে মেয়ের অদ্ভুত অসুস্থতার কথা শুনতে পেয়ে এগিয়ে আসে ইয়াসমিন বেগম। মিসেস আসফিয়া ছুটে আসলো, রিফাতের কাছে গেল না। পা দুটো স্থির জমিয়ে রাখলেন রিফাতের নিকট হইতে 2 পা দূরে। মন চাইছে ছুটে গিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে, কপালে আদর পরশ দিয়ে জিজ্ঞেস করতে, তুই ঠিক আছিস তো? কিন্তু হায়, তিনি অসহায়। এই সুপ্ত ইচ্ছা দমিয়ে রাখলেন নিজের বুকের সে সীমানায়। শুধু করুণ চোখে একবার তাকালো তার স্বামীর দিকে, যে দূরে দাঁড়িয়ে সূক্ষ্মভাবে আসফিয়াকে পরখ করে চলেছে। হয়তো বুঝতে পেরেছেন তিনি এই সেই করুণ দৃষ্টির আড়ালে থাকা ক্লেশ। এদিকে নাতির কাশির শব্দ শুনে ইব্রাহিম সাহেব সোফা থেকে উঠে রিফাতের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দাদু ভাই, তুমি ঠিক আছো তো? এরকম হঠাৎ কেসে উঠলেও কেন? দাদুর কণ্ঠ আর স্পর্শ পেয়ে রিফাতের কাশি থেমেছে ক্ষণেই। থমথমে গম্ভীর আওয়াজে বলল, আমি ঠিক আছি, টায়ার্ড লাগছে, আমি রুমে যাচ্ছি, আমার খাবার রুমে পাঠিয়ে দিও। বলে চশমা পরে চেয়ার ছেড়ে লাগেজ নিয়ে নিজের রুমেই চলে গেল। ইব্রাহিম সাহেব হতাশা নিঃশ্বাস ফেলল। নাতির অভিমান সম্পর্কে সে ভালোই অবগত। 4 বছর আগে নেয়া তার সিদ্ধান্তের জন্য তার উপর এখনো নারাজ তার নাতি। কি করে সব ঠিক হবে? মিস্টার আফতাব এগিয়ে এসে ইব্রাহিম সাহেবের কাঁধে হাত রেখে নম্র কণ্ঠে বলে, আব্বু, অনেক রাত হয়েছে, তোমার আর জেগে থাকা উচিত নয়। রিফাত বিশ্রাম নিক, কাল কথা বলো তার সাথে। চলো, আমি তোমাকে রুমে পৌঁছে দিচ্ছি। ছেলের কথায় সম্মতি জানিয়ে মিস্টার আফতাবের হাত ধরে রুমে চলে গেল। বিছানায় বসে ইব্রাহিম সাহেব মিস্টার আফতাবের দিকে তাকিয়ে বলল, দাদু ভাই কি এখনো পর্যন্ত সব মেনে নিতে পারেনি?
হয়তো না আব্বু, আমার তো চিন্তা হয় মেয়েটাকে নিয়ে। ছেলেটা বড়ই জেদি, তার সম্মতি ছাড়া তার উপর চাপানোর সিদ্ধান্ত সে কখনোই মেনে নেয়নি। দেখো না, 21 বছরেও আশফিয়াকে সে এখন পর্যন্ত মা, বলে মেনে নিতে পারলো না। এক দীর্ঘশ্বাস ছেড়ে ইব্রাহিম সাহেব ছেলের কথায় তার মনে মিশে থাকা ছেলের জন্য আঁককে ভালোই বুঝতে পারে। সত্যি তার নাতি সত্যি বড়ই জেদি, যে রকচটা বদমেজাজি, কিন্তু এই সব কিছুর পরে ভীষণ শান্ত, কথা বলে মেপে, হাসে কম। নাতির জন্য চিন্তার শেষ নেই তার। এখন ইব্রাহিম সাহেবের মনে একটা কথা চলছে, নাতির মনে কিভাবে ভালোবাসার ফুল ফোটানো যায়। এদিকে ইয়াসমিন বেগম মেয়ের রুমের দরজায় বেশ কয়েকবার কড়া নাড়ল। ভেতর থেকে হালকা আওয়াজ আসে। ঘুমাই মাম্মা, খাবো না। মেয়ের গলার স্বর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইয়াসমিন বেগম চলে যায়। যাক, তার মেয়ে ভালো আছে। রিফাত রুমে প্রবেশ করে, চারিদিকে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নিল পুরো রুমটায়। 4 বছরেও বদলায়নি কিছুই, সব আগের মতোই আছে, সাজানো গুছানো তার রুম যেমনটা রিফাত রেখে গিয়েছিল। রিফাত এগিয়ে গিয়ে তার বড় ব্যালকনির থাই গ্লাস খুলে ফেলতে রুমে প্রবেশ করলো মাতাল হাওয়া, যা ছুঁয়ে দিল রিফাতের সিল্কের চুল। কপালের উপর পড়ে যাওয়া চুল হাত দিয়ে পেছন দিকে ঠেলে দিল সে। 4 বছর পর দেশে ফিরেও কোনো রকম এর উৎফুল্লতা কাজ করছে না রিফাতের মাঝে। আপন মানুষদের কাছে পেয়েও আনন্দ সুখ অনুভব হচ্ছে না তার। হয়তো 4 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। সবকিছুই কেমন অসহ্য লাগছে। সুঠাম দেহে জড়ানো লেদার জ্যাকেটটা খুলে বিছানায় রাখলো, লাগেজ থেকে কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেল সে। কিছুক্ষণের মধ্যে তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সোজা ব্যালকনিতে চলে এলো রিফাত। তার ফ্রেশ আর প্রয়োজন এখন। চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে একটা লম্বা শ্বাস টানে সে। অতঃপর হঠাৎ করেই তার পাশের ব্যালকনির দিকে চোখ পড়তে না চাইতো চোখ জোড়া আটকে গেল তার। অর্ধ লাল চাঁদের স্নিগ্ধ হালকা আলোয় রাঙা আবছা মায়াবী মুখশ্রীর দিকে একবার তাকিয়ে চোখ সরানো অসম্ভব হয়ে পড়ল রিফাতের। চোখের পাতা ফেলতে ভুলেই গেল সে কিছু মুহূর্তের জন্য। এক অদৃশ্য শক্তি তাকে যেন বাধা দিচ্ছে, স্নিগ্ধতা ছড়িয়ে পড়লো আশপাশ জুড়ে। হঠাৎ করে এরকম অনুভূতির কারণ কি? এক দমকা বাতাস ছুঁয়ে গেল রিফাতকে, কিন্তু তার হেলদোল নেই। একইভাবে তাকিয়ে রইল সে সেই মায়াবিনীর দিকে। হুট করেই সুপ্ত বাসনা জাগলো মনের অজান্তে। কে এই রমণী? সামনে থেকে দেখার অভিজ্ঞতা অর্জন করতে ইচ্ছে করলো, খোর কাটলো দরজায় টোকার শব্দে। ভরকে গেল সে। বিরক্তি নিয়ে রুমের দিকে তাকিয়ে আবারও পাশের বেলকনির দিকে তাকালো। দেখলো সেই রমণীর ছায়া মূর্তি নেই। দমকা হাওয়াকে তাকে উড়িয়ে নিয়ে গেল, এক নিমিষে কোথায় হারিয়ে গেল। মাছ পড়লো কপালে। রিফাত চোখ বন্ধ করে পরের মুহূর্তে আবার চট করে খুলে ফেল। কিছুক্ষণ আগে তার কি হয়েছিল? ওরকম ব্যাহের মতো করে তাকিয়েছিল কেন? নিজের উপরই রাগ হলো রিফাতের। সে যেরকম ধাঁচের ছেলে, সেখানে তার সাথে এইরকম আচরণ শোভা পায় না। যেখানে সে কোনোদিন কোনো মেয়ের দিকে ঘুরে পর্যন্ত তাকায়নি, সেখানে এইভাবে কোনো নারীর দিকে তাকিয়ে থাকা বেমানান। রিফাতের ইচ্ছে করছে নিজেকে কয়েকটা কটু কথা শোনাতে। বিরক্তি রাগ সব একসাথে বাসা বেঁধেছে মাথায়। চল শক্ত হয়ে এলো। আবারও দরজা টোকা পড়তেই রিফাত গিয়ে দরজা খুলে দেয়। আলিয়া হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। রিফাত ঠোঁটখানিটা প্রসারিত করে তাকে রুমে প্রবেশ করতে দেয়। আলিয়া চঞ্চলতার সাথে রুমে ঢুকে টি টেবিলের উপর ট্রে রেখে বলে, দাদা ভাই, তোমার খাবার মা পাঠিয়েছে, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলতে বলেছে। রিফাত আলিয়ার মাথায় টোকা দিয়ে বলে, ওকে বুড়ি। আহ দাদা ভাই, আর আমার নাম আলিয়া। আমার নামের সাথে সবার সমস্যা কি? কেউ আলু বলে তো, কেউ বুড়ি, আর দাদুর কথা তো আমি বাদই দিলাম। মাথায় হাত বুলাতে বুলাতে অভিযোগের সুরে কথাগুলো বলল আলিয়া। রিফাত মুচকি হেসে ফেলল। যখন সে দেশ ছেড়েছিল তখন আলিয়ার বয়স মাত্র 12 ছিল। সেই ছোটখাটো আলিয়া আজ অনেকটা বড় হয়ে গিয়েছে। রিফাত বিছানার উপর রাখা লাগেজ খুলে সেখান থেকে 4 ধরনের চকলেট আর বড় বক্স বার করে আলিয়ার সামনে ধরতে সে আনন্দে আত্মহারা হয়ে রিফাতকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক
ইউ দাদা ভাই। বক্সগুলো হাতে নিয়ে আবার বলল। আচ্ছা দাদা ভাই, একটা প্রশ্ন করি। রিফাত মাথা নাড়ে সম্মতি দিতে আলিয়া উস্কুস চিত্তে প্রশ্ন করল। লন্ডনে কি সবাই ইংলিশ বলে? রিফাত হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, সবাই বলে। মানে সবজিওয়ালা, মাছওয়ালা, কাজের মাসি, যারা রাস্তা ঝাড়ু দেয় তারাও ইংলিশে কথা বলে? অবশ্যই, কারণ ইংরেজি তাদের মাতৃভাষা। যেমন আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক তেমনি। রিফাতের উত্তরে জ্ঞানী ব্যক্তির মতো মাথা নাড়ল আলেয়া। সে সন্তুষ্ট হয়েছে। রিফাত বোনের দিকে তাকিয়ে হালকা হেসে সোফায় বসল। ট্রের উপর থেকে প্লেট সরাতে দেখলো সমস্ত খাবার তার প্রিয়। কোনো কিছু না ভেবে খাওয়া শুরু করলো সে। আলিয়ার দিকে তাকিয়ে বলল, তুই খেয়েছিস? আলিয়া বিস্তর হেসে বলল, হ্যাঁ দাদা ভাই, তোমার আর কিছু লাগবে? না, অনেক রাত হয়েছে, তুই যা, ঘুমিয়ে পড়। ঠিক আছে। বলেই চলে যেতে নিলে আবার ঘুরে দাঁড়ায়। ওপর দাদা ভাই, এই চকলেটগুলো কি সব আমার? নিজ মাথা হালকা নাড়িয়ে বলে, হ্যাঁ। বুঝলো রিফাত। আলেয়া খুশি মনে জিজ্ঞাসা কঞ্চে বলে, না মানে আমি কি ইয়ানা আপির সাথে শেয়ার করে খেতে পারি? আপিরও চকলেট ভীষণ প্রিয়। ইয়ানা নাম কর্ণঘাত হতেই রিফাদের শরীর জুড়ে এক শিহরণ বয়ে গেল। মনে পড়ল 4 বছর আগের কার সেই ছোট্ট মায়াবী মুখশ্রী, ডাগর রাখি বলতে ফর্সা চেহারায় হাসলে এক গালের চোল পড়ে। প্রাণোচ্ছল স্বভাবের সেই মেয়েটা এখন নিশ্চয়ই কোনো এক তরুণী। মাথায় আসলো যখন থেকে এসেছে মেয়েটিকে একবারের জন্য দেখেনি। কোথায় সে? কেমন হয়েছে? তাকে দেখলে কি এখনো চোখ নুয়ে ফেলবে সেই ছোট্টবেলার মতো? নাকি সে তার সামনে আসতেই চায় না? না আসলে তার কি? আরো ভালোই তো, সেও তো চায় না মেয়েটির মুখোমুখি হতে। দূরত্ব থেকেই ইতি টানতে চায় এই নামমাত্র সম্পর্কের। পরক্ষণই মনে পড়লো তার পাশের রুমের বেলকুনির সেই মেয়েটির কথা। না চাইতেও ভাবনার মতো থেকেই রিফাত প্রশ্ন করে বসলো। আলিয়া পাশের রুমটা কার? চঞ্চলিত কণ্ঠে বলল, পাশের রুমটা ইয়ানা আপি। ভরকে গেল রিফাত। বুকটা কেমন ধপ করে উঠলো। তার বুঝতে আর বাকি থাকলো না যে তখন যাকে দেখে এক মুহূর্তের জন্য পলক ফেলতে ভুলে গিয়েছিল সে আর কেউ নয়, ইয়ানা, তার বৈবাহিক স্ত্রী, যাকে সে এখনো পর্যন্ত মেনে নিতেই পারেনি। আর ভবিষ্যতে পারবে কিনা সেটাও তার অজানা। যাকে না দেখে ইতি টানতে চেয়েছিল, তাকে দেখতেই পলক ফেলতে ভুলে গিয়েছিল সে। নিজের মনকে বুঝ দিতে চাইছে। যা হয়েছে শুধুমাত্র একটা কোইন্সিডেন্স, তার কিছুই না। কারো মায়ায় ভালোবাসা দ্বিতীয়বারের মতো সিক্ত হতে চায় না সে। এই ভয়ঙ্কর অনুভূতির থেকে নিজেকে দূরে রাখতে চায়। কিন্তু আদৌ কি তা সম্ভব? প্রায় 15 মিনিটের বেশি হতে চললো। ইয়ানার শরীর কেঁপেই চলেছে। বারবার রিফাতের তাকানোর মুহূর্তের কথা স্মরণে আসছে। কি গভীর চাহনি ছিল তার। ভাবতে ইয়ানার শির দ্বারা বেশ শীতল স্রোত ওপর দিকে উঠে যাচ্ছে। কেন যেন না চাইতেও একটা লজ্জা ঘিরে ধরেছে ইয়ানাকে। বুকের মধ্যে কেমন ঠিপ ঠিপ আওয়াজ হচ্ছে। রিফাত তাকে ভালোভাবে দেখতে না পেলেও সে সম্পূর্ণভাবে দেখেছে রিফাতকে। ভাগ্যিস তার বেলকুনির লাইট অফ ছিল। পুরোপুরিভাবে রিফাতের দিকে না তাকালেও কোনা চোখে স্বপ্নপরক করেছে সে। রিফাত রুমের দিকে না দেখলে সে হয়তো বেলকুনিতে অজ্ঞান হয়ে পড়েই যেত। আর কিছু মিনিট থাকলে দীর্ঘ 4 বছর পর লোকটাকে আবার দেখলো। তার ধারণা মতে রিফাত আগের থেকে আরো অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। সুপুরুষ সে, আঁকা গোড়াই ছিল। 5 ফুট 9 ইঞ্চি লম্বা, সুঠাম দেহ, সিল্কি চুল, চাপ দাড়ি, গভীর চোখ আর একই গম্ভীর চেহারা। বিদেশের হাওয়া পানি মানুষকে রূপে বদলায়, গুণে নয়। ইয়ানা ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। ভাবতেই কেমন হয় যে লোকটা তার স্বামী। শুধু নামের। বিয়ের রাতে সে পাড়ি জমিয়েছিল ভিন্ন দেশের উদ্দেশ্যে। যাওয়ার আগে একবার ফিরে তাকায়নি তার দিকে। তখন বিয়ে নামক পবিত্র সম্পর্কের কথা না জানলেও বয়স বাড়ার সঙ্গে এই সম্পর্কের পবিত্রতা আর বন্ধনের কথা জানতে পারেই আনা। রাত গভীরের সাথে ভাবনা চিন্তাও গভীর হতে শুরু করেছে। দুই মানবীর আঁখিতে কখন ঘুম ধরা দিয়েছে টের পায়নি দুজনে। পূর্ব আকাশে উঠেছে রবি এই চাচো। নারিকেল গাছের আড়ালে থেকে ছড়িয়ে দিচ্ছে নিজের উষ্ণতা।
পূর্ব আকাশে উঠেছে রবি চাচু, নারকেল গাছের আড়াল থেকে ছড়িয়ে দিচ্ছে নিজের উষ্ণতা। নাম না পাখিদের কিচিরমিচির শব্দ, সাথে বাড়ছে মানুষদের কোলাহল। হয়তো কিছু সময় পরে পুরোপুরিভাবে জেগে উঠবে এই ব্যস্ত শহর। পায়ের তলা নরম কিছু ছোঁয়া পেতে ইয়ানা পিটপিট করে চোখ খুলে পরক্ষণেই ভয় থরফরিয়ে ওঠে। চাদর সরিয়ে পায়ের দিকে তাকাতে দেখলো তার পোষা বিড়াল মিশি এক স্বস্তি নিঃশ্বাস ছেড়ে মিশিকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। তার নরম শরীরে হাত বুলিয়ে দিতে দিতে ঘুমজনক কণ্ঠে বলে, কাল যখন তোকে আমার বেশি প্রয়োজন ছিল তখন কোথায় ছিলি বদমাইশ? ইয়ানার কথা হয়তো সে বুঝেছে। চোখ খুলে নিজের ভাষায় সাফাই গাইতে লাগলো মিশি। ইয়ানা মিশিকে নিচে নামিয়ে বিছানায় ছেড়ে উঠতে উদ্যত হলো। থাক থাক, আর সাফাই দিতে হবে না, আমি সব বুঝি। তুমি যে পাশের বাড়ির সেই বিল্লুর প্রেমে পড়েছো তা কি আমি জানি না? বিছানা উঠিয়ে বাথরুমে ঢুকে গেল ইয়ানা। ফ্রেশ হয়ে মাথায় ওড়না টেনে সোজা পা বাড়ালো ছাদের দিকে। সকালে ঠান্ডা হাওয়া প্রাণ ভরে নিল ইয়ানা। মাথার কাপড় সরিয়ে দিয়ে তার কোমরের নিচ পর্যন্ত লম্বা চুল ছেড়ে দিল সে। উন্মুক্ত বাতাসে দোল খেতে লাগলো তার বাধাহীন চোর। অতঃপর এগিয়ে তার পালিত সাদা খরগোশের খাঁচা দরজা খুলে সেখান থেকে একটা খরগোশ তুলে কোলে নিয়ে ছাদের মেঝের উপর বসে পড়ল। ছাদে টাঙ্কির রাখার নিচের দিকে ফাঁকা জায়গাটা মিস্টার আফতাব ইয়ানার জন্য খরগোশ পোষার জায়গা করে দিয়েছে। প্রথমে দুটো খরগোশ আর এখন তাদের 4টা বাচ্চা মিলিয়ে মোট 6 জনের পরিবার তারা। হ্যালো সুগার ক্যান্ডি, গুড মর্নিং। তোমার বউ বাচ্চা সব ঠিক আছে তো? না থাকলে আমায় বলো কেমন? তোমাদের সুখী পরিবার দেখতে আমার যে কি ভালো লাগে তাই বলে বোঝাতে পারবো না। এরকম নানা রকমের কথা বাচ্চাদের মতো বলে চলেছে ইয়ানা তার কোলে থাকা খরগোশটির পিঠে হাত বুলাতে বুলাতে। কতগুলো পুশ আপ দিয়েছে তার কোনো ঠিক নাই। উন্মুক্ত সুঠাম শরীর এর কিছু অংশে ঘাম জমেছে রিফাতের। উঠে বোতল থেকে পানি পান করে তা থেকে কিছুটা নিজের মুখে ছিটিয়ে নিল। রেলিংয়ের উপর রাখা তার ওভারসাইজ টি শার্ট গায়ে জড়িয়ে রেলিং ধরে দাঁড়ালো। চোখ বন্ধ রেখে কিছুক্ষণ ভারী নিঃশ্বাস ফেলল। হঠাৎ কারো কথার বলার আওয়াজ কানে আসতে কুচকাল। হাত উঠিয়ে ঘড়ির দিকে তাকে দেখলো 7:45 এই সময় আবার ছাদে কে এলো? দেখার জন্য কিছুটা ছাদের অন্য পাশে তাকাতে রিফাতের চোখ জোড়া স্থির হয়ে গেল। এক নাম না জানা শীতল স্রোত বয়ে গেল ঘাড় পেয়ে। ঘিয়া রঙের লং ফ্রক যা নিচে বসার কারণে ছড়িয়ে ছিটিয়ে আছে, লাল রঙের ওড়নাটা গায়ে জড়ানো, লম্বা চুলগুলো মেঝেতে ছড়িয়ে গড়াগড়ি খাচ্ছে। আপন মনে কথা বলছে আর হাসছে মেয়েটা। কি প্রাণ উচ্ছল দৃশ্য দেখছে রিফাত। আচ্ছা, মেয়েটা ইয়ানা না তো? কনফার্ম করতে চোখ ছোট ছোট করে ধীর কণ্ঠে একবার ডাকলো, ইয়ানা। নাম উচ্চারণ করতে মেয়েটি মাথা তুলে এদিক সেদিক তাকিয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। রিফাত এবার শিউর হলো। এদিকে ইয়ানার অবস্থা টাইট, চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিফাতের দিকে। শরীর হালকাভাবে কাঁপতেও শুরু করেছে তার। রিফাতও তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মুখে পানি ছিটানোর জন্য দাড়ি আর চুলের সামনের অংশ ভিজে ইয়ানা এক ঠোক কিনল। যার জন্য কাল রাত থেকে রুম থেকে বের হয়নি, যার সামনে আসবে না বলে নিজের সাথে পণ করেছিল, এখন সেই কাঙ্ক্ষিত মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। রিফাতের ঘোর কাটে ইয়ানার হিচকি দেওয়ার শব্দে। তৎক্ষণাৎ হালকা কাশি দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে সে। নিজের উপর প্রচুর পরিমাণে রাগ হচ্ছে রিফাতের। ঘন প্রশ্বাস ছেড়ে আর চোখে ইয়ানার দিকে তাকায়। মেয়েটা এখনো তার দিকে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে, হিচকি তুলছে। তার তাকানো দেখে চোখ নামিয়ে নিল। প্রচন্ড ভয় পেলে, ঘাবড়িয়ে গেলে বা এক্সাইটমেন্ট হলে ইয়ানার এরকম হিচকি ওঠে, যা রিফাতের জানা। এটা ইয়ানার ছোটবেলার অভ্যেস। তবে কি ইয়ানা রিফাতকে দেখে ভয় পেল নাকি অন্য কিছু ভাবলো রিফাত। রিফাত ইয়ানার সান্নিধ্যে গিয়ে তার হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল তার দিকে। এক পলক রিফাতের দিকে তাকে ছট করে পানির বোতলটা নিয়ে খেতে লাগলো ইয়ানা। কিছুটা পানি ঠোঁটের কোণ বেয়ে গলা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, যা দেখে রিফাত অপ্রস্তুত হয়ে পড়ল। সময় ব্যয় না করে ছাদ থেকে নিচে নেমে গেল সে। আর ইয়ানা অবাক হয়ে চেয়ে রইল রিফাতে যাওয়ার দিকে। হালকা
হালকা পানির জন্ম নিল চোখের কোণে 4 বছর পর। তাকে দেখে কথা পর্যন্ত বলল না রিফাত। রিফাত যেন এক অদ্ভুত যন্ত্রণা দিয়ে গেল ইয়ানার মন মাঝারে। টেবিলে নাস্তা সাজাচ্ছে মিসেস আশফিয়া আর ইয়াসমিন বেগম, সাথে চলছে তাদের টুকটাক গল্প। এরই মধ্যে চেয়ার টেনে বসে মিস্টার আফতাব আর ইব্রাহিম সাহেব। বয়স 75 পেরোলো, এখনো ইব্রাহিম সাহেব ফিট অ্যান্ড ফাইন। তার 2 ছেলে এখনো তার কথায় মাথা নাড়ায়, এখনো তার কথা শীর্ষে অবস্থান করে। বয়স বাড়লেও গলার তেজ এখনো সতেজ। স্ট্রং মাইন্ড আর আগের যুগের মেট্রিক পাস ইব্রাহিম হোসেন। সিঁড়ি থেকে রিফাতকে নামতে দেখে ইব্রাহিম সাহেব বিস্তর হেসে উল্লাস কণ্ঠে বলল, শুভ সকাল দাদু ভাই, শরীর কেমন আছে তোমার? রিফাত গাম্ভীর্য বজায় রেখে চেয়ার টেনে বসতে বসতে বলল। জি ভালো। অতঃপর নিজেই খাবার নিয়ে খেতে আরম্ভ করলো। মিসেস আশফিয়া করুণ চোখে মিস্টার আফতাবের দিকে তাকালো, চোখের ইশারায় মন খারাপ করতে নিষেধ করলো নিজের স্ত্রীকে। মুখে না বললেও আশফিয়া চোখের ভাষা বুঝতে অসুবিধা হয় না মিস্টার আফতাবের। ইব্রাহিম সাহেব নাতির দিকে তাকে এক দীর্ঘশ্বাস ফেল। তার নাতি তারই মতন, তিনি যেন নিজেরই প্রতিচ্ছবি দেখতে পায় রিফাতের মধ্যে। ইয়ানা আর আলেয়া দুজনেই মেইন ডোর থেকে চঞ্চলিত পায়ে বাড়ির মধ্যে প্রবেশ করতে ইয়াসমিন বেগমের চোখ পড়ে তাদের দিকে। জোর গলায় বলে, তোরা দুইজন কোথায় গিয়েছিলি? আর ইয়ানা তোর দেখি শরীর অসুস্থ, আর এখন এরকম ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছিস। ইয়ানা আর আলেয়া একে অপরের দিকে তাকে জিভ কাটলো। দুজনেই গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। ইয়ানা আমতা আমতা করে বলে, ইয়ে মাম্মা, আসলে মেশিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই ওকেই খুঁজতে গিয়েছিলাম। সকালেই ছিল, তারপর কোথায় গায়েব হয়ে গেল কি জানি। এই মেয়েকে নিয়ে আর পারি না, সারাদিন ওই বিড়াল খরগোশ মাছ এদের নিয়েই পড়ে থাকে। এই তুই বড় হবি না? তোকে নিয়ে যে আমি চিন্তায় থাকি। ছাড় না, বেকার মেয়েটাকে বকছিস। আর ওকে নিয়ে চিন্তা থাকার কি আছে? ও নিজের খেয়াল নিজে রাখতে পারে, তাই না? মিসেস আশফিয়া ইয়াসমিন বেগমকে থামিয়ে দিল। প্রিয় আন্টিমা ইয়ানার পক্ষ নিতেই মনটা নিচে উঠল তার। একটা টাইট হাক করতে ইচ্ছে করলো মিসেস আশফিয়াকে। পরিস্থিতির কারণে এই ইচ্ছেটাকে দমিয়ে রাখলো ইয়ানা। আলেয়া বকা খাওয়ার ভয়ে সুসুর করে মিস্টার আফতাবের পাশে বসে পড়ল। ভাব এমন যেন সে ইয়ানার সাথে ছিলই না। ইয়ানা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, একদম ইনোসেন্ট মেয়ে। এইরকম বকা সে প্রায়ই খায়, তাই তার অভ্যাস হয়ে গেছে। চোখ তুলে একবার টেবিলে চোখ বুলাতে রিফাতকে আপন মনে খেতে দেখলো। এই চেনা মানুষের মাঝেও নিজেকে কেমন অচেনা করে রেখেছে। আশেপাশের কাউকে মনে হয় না চোখে পড়ছে তার। কি ভাব? মনে মনে ভাবলো কেটে পড়বে এখান থেকে, লোকটা ধারে কাছেও যাবে না সে। চলে যেতে নিলেই ইব্রাহিম সাহেব বলল, ইনু মামনি আসো, বসে খেয়ে নাও। দাদু, আমার না খিদে নেই, পরে খাবো। মেয়ের কথা শুনি খেকিয়ে উঠলো ইয়াসমিন বেগম। বলল, এই খিদে নেই নাকি রে? কাল রাতেও রুম থেকে বের হোসনি, ডিনারও করিসনি তুই, এখন আবার খিদে নেই নাকি? চুপচাপ খেতে বসবি। ঠোঁট উল্টে ফেললো ইয়ানা। এখন তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। যার থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাইছে সে। সবাই যেন ইয়ানাকে তার দিকে ঠেলে দিচ্ছে। ইয়ানা অন্য পাশে চেয়ারে ঠেলে বসতে নিলে দাদু বাদ দিয়ে বলল, ইনু, রিফাত দাদু ভাইয়ের পাশে বসো। দাদু বাধা দিয়ে বললেন। এবার সত্যি দুঃখে ইয়ানার চোখের করে পানি জমলো। রিফাতের কোনো হেলদোল নেই, সে কিছু না শোনার ভান করে খেয়ে যাচ্ছে। খাওয়াটাই যেন তার প্রথম লক্ষ্য এই মুহূর্তে। ইয়ানার মন চাইছে চেয়ার সমেত রিফাতকে ফ্লোরে আছাড় মারতে, কিন্তু তার শরীরে এত জোর নেই আর না আছে সাহস। দাদুর আদেশ ফেলতে না পেরে ইয়ানা রিফাতের পাশের খালি চেয়ারেই বসে। প্লেটের খাবার যেন গলা থেকেই নামতে চাইছে না। এক অস্বস্তি ঘিরে ধরেছে ইয়ানাকে। ডান পাশের বাহুটা কেমন শিরশির করছে, পেট গুড়গুড় করছে, দৌড়ে পালাতে মন চাইছে। রিফাত নামক মানুষটার ধারে কাছেও থাকতে চাইছে না মানুষটার সান্নিধ্যে। মনে প্রাণে উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি করছে। রিফাত, তোমার নার্সিংহোমের কাজ তো প্রায় শেষ, এরপরে কি করবে ভেবেছো?
মিস্টার আফতাবের আওয়াজ কানে আসতে রিফাত নড়ে চড়ে বসে, হালকা গলা কেসে গম্ভীর স্বরে বলল, আমার সব আগে থেকে ঠিক করা, কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলে একটা দিন দেখে ওপেনিংটা সেরে ফেলবো। ছেলের কথায় মাথা নাড়ায় মিস্টার আফতাব। ছেলের দক্ষতা সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। আগাগোড়া ছেলে তার কাজ খুব ভালো করে গুছিয়ে নিতে জানে। কখনো হেল্পের প্রয়োজন পড়লে মুখ ফুটে বলে না। আর এই 4 বছরে তো কথা বলাটাই ছেড়ে দিয়েছে সে। বিদেশে থাকাকালীন মিস্টার আফতাব বা ইব্রাহিম সাহেব ফোন করলে কথা হতো, তাও হাতে গোনা কয়েকটি বাক্য। তারপর কল কেটে দিত রিফাত নিজেই। কোনো রকমের সাহায্য লাগলে অবশ্যই আমায় বললো। মিস্টার আফতাবের কথার সাথে সাথে রিফাত বলল, ইনশাল্লাহ, কোনো সাহায্য লাগবে না। বলে আর চোখে একবার ইয়ানার দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে গেল রিফাত। ছেলের কথা খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। ছেলের প্রখর অভিমান রয়েছে, আর কোথাও না কোথাও এই অভিমানের জন্য তিনিও দায়ী। ইয়ানা যেন এবার হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ রিফাতের জন্য খেতে পারছিল না ভালো করে, কিন্তু তার পেটে ইঁদুর দৌড়দৌড়ি করছে। রিফাত যেতে তৃপ্তি সহকারে খেতে লাগলো ইয়ানা। ধীরে ধীরে চেয়ার ছেড়ে সবাই উঠে গেল। মিসেস আশফিয়া আর ইয়াসমিন বেগম দুইজনেই খেয়ে নিল। এরপরে আবার তাদের দুপুরে খাবারের আয়োজনও করতে হবে। ইব্রাহিম সাহেব বাগানে হালকা রোদের মধ্যে চেয়ার নিয়ে বসলেন, হাতে তার পত্রিকা। মিস্টার আফতাব অফিসে চলে গেলেন। আলেয়ার স্কুল নেই, ছুটি। আর ইয়ানা কলেজ যাবে না, কারণ তার প্রিয় বান্ধবী কিছুদিনের ছুটিতে রাজ্যের বাইরে ঘুরতে গিয়েছে। সে আসলে তারা দুজন একসাথে যাবে। আর এমনিতেও কলেজে আপাতত কোনো চাপ নেই, তাই এখন সে বিন্দাস চাপলেস। বারান্দার মেঝেতে পা বিছিয়ে ইয়ানা আর আলিয়া একের পর এক চকলেট বল নিজের মুখে পুড়ে যাচ্ছে। বাচ্চাদের মতো হাতে গালে ঠোঁটের আশেপাশে চকলেট লাগাচ্ছে দুজনে। আচ্ছা আলু, তুই যে আমায় চকলেট খাওয়াচ্ছিস তার কোনো বিশেষ কারণ? অন্য সময় তো ডেইরি মিল্কের একটা কোন ভেঙেও দিস না। আরে আপি, এটা তো একটা বক্স সবে, আমার কাছে আরো 3টা বক্স আছে। ইয়ানা চোখ বড় বড় করে বলল, সত্যি? চকলেট তার প্রাণ। আলিয়ার থেকেও বেশি চকলেট ভক্ত ইয়ানা, সেটা বাড়ির প্রায় সকলেই জানে। এখন ইয়ানার একটাই জিনিস মাথায় চলছে, কিভাবে আলিয়ার থেকে ছলে বলে কৌশলে ওই 3টা বক্সের মধ্যে 2টা হাতিয়ে নেওয়ার। সেই প্ল্যানের ছক করছে মাথায়। আলিয়া এবার একটু ভাব নিল, যেন সে কোনো গুপ্ত খাজানার মানচিত্র পেয়েছে। শুন আছে মাথা নাড়িয়ে ছোট বাকি বল, আরে আপি, আমি কি আর মিথ্যা বললি? এগুলো এখানকার চকলেট নয় গো আপি, এটা ফর্সা মানুষদের দেশের চকলেট। দাদাভাই দিয়েছে আমায়। আর তুমি তো জানোই আমি কত মহৎ মানুষ, তাই ভাবলাম তোমায় দিয়ে খাই। দোয়া দিতে ভুলো না আমায়। মুখের সামনে আনা সদ্য প্যাক খোলা চকলেট গালে পুড়ে ফেলার আগে থেমে গেল ইয়ানার হাত। মুহূর্তের মধ্যে শরীর কেমন যেন কেঁপে উঠল। চকলেটটা আবার তার নির্ধারিত জায়গায় রেখে দিল। আলিয়ার কথা শুনে তার মিলিয়ে পড়া আত্মসম্মান বোধ জেগে উঠল। কানে কেউ চিৎকার করে বলল, যে মানুষটা তোকে দেখার পর কথা বলারও রুচি রাখলো না, তুই তার আনা চকলেট অভুক্তদের মতো গিলছিস। কিছুক্ষণ আগে চকলেটের প্রতি তার ভাবনা চিন্তা উবে গেল ফুরুত করে। খাওয়ার তো দূরে দেখার ইচ্ছেও জাগলো না। ইয়ানা সময় ব্যয় না করে ধপধপ পা ফেলে চলে গেল। আর আলিয়া করে তাকিয়ে রইল তার যাওয়ার পথে। আপির আবার কি হলো? বলি কাঁধ নাচে চকলেট গালে পুরে নিল। মনে মনে এটা সেটা বলছে। আর ছোট্ট গোল কাচের জারের মধ্যে থাকা একটা গোল্ড ফিশকে তার খাবার দিচ্ছে ইয়ানা। মাছটা তার ভীষণ শখের। মায়ের কাছে হাজার বায়না করার পর সে পেয়েছে এই ফিনকে। মিশিকে তার ধারে কাছেও আসতে দেয় না। নিজের পড়ার টেবিলের উপর যত্ন করে রাখা, পড়ার সময় পড়বে আর ফিনের সাথে কথা বলবে। এইটা যেন ইয়ানার অভ্যেসে পরিণত হয়েছে। আমার এখন খুব রাগ হচ্ছে ফিন। চিরচেনা মানুষটাকে একদম অচেনা অজানা লাগছে। আচ্ছা তুই বল, 4 বছর আগে যা হয়েছে সেটা আমি করেছি? তখন তো আমি কত ছোট ছিলাম, কিছু বুঝতামও না। ধুর, কিছুই ভালো লাগছে না। এরই মধ্যে ইয়ানার কানে এলো মিয়াও। পাশে তাকাতে দেখলো মিশি মুখ তুলে তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ইয়ানা তাকে ধরতে নিলে সে রুম থেকে বেরিয়ে যায়। ইয়ানাও তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে দেখে মিশি আপন মনে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আর মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা।
ইয়ানার চোখ বড় আকার ধারণ করলো। মিশি রিফাতের রুমে ঢুকে পড়েছে। দরজা হালকা ফাঁক দিয়ে নিজের নরম শরীরটাকে ঠিক কায়দা করে ঢুকে পড়েছে মিশি। ইয়ানা মাথায় হাত, গলা শুকিয়ে আসছে। মন চাইছে মিশিকে ঠান্ডা পানিতে চুবাতে। কি করবে কি না করবে ভাবতে ভাবতে রিফাতের রুমের সামনে এসে দাঁড়ায় ইয়ানা। রিফাত যখন ছিল না তখন ইয়ানাই তার রুম গুছিয়ে দিত। এই দায়িত্বটা স্বয়ং দাদু দিয়েছিল তাকে। কিন্তু এখন অত্যাধিক সংকোচ বোধ করছে ইয়ানার। যেখানে সে রিফাতের সামনে যেতে চায় না সেখানে মাত্র রুমে প্রবেশ করা নিতান্তই আপত্তিকর। কিন্তু মিশিকে তো আনতে হলে রুমে প্রবেশ করাই লাগবে। আর যদি রিফাত মিশিকে দেখে নেয় তাহলে বাড়ি মাথায় তুলবে ছেলেটা। রিফাতের অপছন্দের একটা প্রাণী বিড়াল। ইয়ানা একটা দীর্ঘশ্বাস ফেল, মনটা আনচান করছে। শত ভাবনা চিন্তার পর দরজা খুলে মুখ বাড়ালো। রুমে কোথাও নেই রিফাত। ইয়ানা একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। ভাবলো রুমে ঢুকেই মিশিকে নিয়ে হাওয়ার বেগে বেরিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ। চঞ্চল পায়ে প্রবেশ করলো রুমে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে মিশিকে খোঁজার চেষ্টা করলো। আর পেয়েও গেল। মিনিটের সোফার নিচে বসে মনের আনন্দে লেজ দোলাচ্ছে মিশি। ইয়ানা হাঁটু মেরে বসে দুহাত বাড়িয়ে মিশিকে ডাকতে থাকে। মিশি, কাম হেয়ার, আমার কাছে আয়, না হলে তোকে আমাকে রাক্ষসটা নুন ছাড়া কাঁচা চিবিয়ে খাবে। উইদাউট পারমিশন কারো রুমে আসা ব্যাড ম্যানার্স, এটা তুমি জানো না? রাস ভারী কঞ্চে চমকে উঠলো ইয়ানা। শিরদার শিরশির করে উঠলো মুহূর্তে। নিঃশ্বাস হলো ঘন। গলা শুকিয়ে শরীর কেঁপে উঠলো প্রবল। পিছনে তাকানো সাহস হলো না। চঞ্চল মেয়েটা হঠাৎ করেই স্থির হয়ে গেল। থমকে গেল রিফাতের বলা। তুমি? ডাক শুনে অবাক হলো। প্রশ্ন 4 বছরে কি মানুষ এতটা বদলে যায়? করলো নিজেকেই। মিয়াও শব্দ কানে আসতে ইয়ানা ভরকে গেল। চট জলদি হাত বাড়িয়ে মিশিকে কুলি তুলে নিল। পেছনে না ঘুরে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্বেগী হতে টান পড়লো ইয়ানার বাহুতে। ইয়ানাকে হ্যাঁচকা টানে নিজের সান্নিধ্যে নিয়ে আসলো রিফাত। সে কেন এমনটা করলো তা রিফাতের অজানা। ইয়ানা ঘাবড়িয়ে যায়। হঠাৎ আক্রমণ বুঝ সীমানা অতিক্রম করে তার ছোট্ট মনে সৃষ্টি হয় সীমাহীন ছটফটানি। বুক ধরফর করছে। রিফাতের প্রশস্ত উন্মুক্ত বুকের সাথে তার বাঁশির মতো নাকটা টোকা খেতে ইয়ানা চোখ তুলে তাকায়। মেয়েটার দৃষ্টি এমন যেন প্রদীপের নিভু আলোক শিখা, যা হালকা ফু দিলে নিভে যাবে। কিশোরী বয়স পেরিয়ে তরুণী বয়সে পদার্পণের পর এই প্রথম কোনো পুরুষের এত কাছে। আর পুরুষটা যদি হয় স্বামী ছোঁয়া, একদম পবিত্র। কোমরে তাওয়াল জড়ানো, যাকে বলে অর্ধনগ্ন। হালকা লোমে ভরা বুকে পানির বিন্দু বিন্দু ফোটার সাথে চাপদারি আর চুলেও যা রিফাতে ললাট ছুঁয়ে চোখের সামনে এসে পড়েছে। ইয়ানা ভারী নিঃশ্বাস ফেলে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। শরীর কেমন আলগা হয়ে আসছে। হাত কাঁপছে তার কোলে থাকা মিশি অবলা হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। নিজেকে একদম গুটিয়ে ইয়ানার বুকের সাথে মিশিয়ে নিয়েছে সে মিশিকে। কিছু জিজ্ঞেস করলাম, উত্তর না দিয়ে কোথায় যাও? ইয়ানা এবার তেতিয়ে উঠলো। রিফাতের দিকে তাকে ফুঁসি উঠে বলল, চোখে দেখেন না মিশিকে নিতে এসেছিলাম, নাকি চোখে সমস্যা? আর হ্যাঁ, আমি জানি কারো রুমে উইদাউট পারমিশনে প্রবেশ করা ব্যাড ম্যানার্স। শুধু মিশি আপনার রুমে ঢুকে পড়েছে বলে এই রুমে এসেছি, না হলে এই রুমের দিকে তাকানোরও কোনো ইচ্ছে নেই আমার। রিফাত আরো শক্ত করে চেপে ধরে ইয়ানার বাহু। বিস্মিত হয় ইয়ানার কথা শুনে। যে মেয়েটা ছোট থেকে তার দিকে দৃষ্টি রেখে কথা বলতো না, সে কিনা আজ তার চোখের দিকে তাকে কঠিন কণ্ঠে কথা বলছে। বেশি অবাক হয় ইয়ানার বলা। আপনি? শুনে সহসা রাগের সৃষ্টি হয় ইয়ানার এরকম আচরণ রিফাতের কাছে এক বিস্ময়কর ব্যাপার। ইয়ানা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে গেলে রিফাত আরো বেশি নিজের কাছে টেনে নিয়ে আসে। মিশি আর থাকতে না পেরে ইয়ানার কোল থেকে ফুরুত করে লাফ দিয়ে বেরিয়ে যায়। ইয়ানা চোখ বড় বড় করে তাকিয়ে রয় মিশির যাবার পানে। হাত দিয়ে দু একবার ডাকেও, মিশি মিশি দাঁড়া। কে শুনে কার কথা? এবার ইয়ানার চোখ পরে রিফাতের দিকে। লোকটা কেমন লাল রঙা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। চোয়াল শক্ত। ইয়ানা ভয়ে এক ঢোক গেলে এতক্ষণ হারিয়ে যাওয়া ভয়টা হুট করে হানা দেয় ইয়ানার ছোট্ট মস্তিষ্কে। বাহুতে ব্যথা অনুভব হচ্ছে। অজানা কষ্টে কান্না পাচ্ছে প্রচুর।
গলা ভারী হয়ে আসছে। কার্নিশের দৃষ্টি নিক্ষেপ করে মিহি কণ্ঠে উচ্চারণ করলো, ছাড়ুন, ব্যথা পাচ্ছি।